ওকে, সো আমরা তাহলে আমাদের আজকে ক্লাসে আগাই। তো আজকে হচ্ছে আমরা যে এক্সামটা নিলাম এফআরবি ব্যাচের ফার্স্ট এক্সাম, ওইটার উপর সলভ ক্লাসটা দেবো। এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন ইন ডিটেলস তোমাদেরকে এক্সপ্লেন করবো, যাতে করে তোমার প্রত্যেকটা কোশ্চেনের অপশনগুলো সম্পর্কে আইডিয়া হয়, পাশাপাশি এটা রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে ওগুলো দেওয়ার ট্রাই করবো। আর যদি কোনো কোশ্চেনে তোমাদের বুঝতে প্রবলেম হয়, সেটা ইনস্ট্যান্ট তখনই বলবা, আমি আবার রিপিট করে বুঝিয়ে দিব। সো আই গেস স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা এফআরবি ব্যাচ এক্সাম 1 দেখা যাচ্ছে। তো হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, সো খেয়াল করো, আমাদের এফআরবি ব্যাচ এক্সাম 1 এর টপিক কি ছিল? বাংলার মধ্যে আমরা হচ্ছে বাংলা বাংলা এই যে এখানে মার্ক করবা না কিন্তু, খবরদার, নো ওয়ান। স্টেবল হয়ে বসো, সুন্দর করে ক্লাসটা হোক, স্ক্রিনে কেউ যাতে মার্ক না হয়, ইন্টেনশনালি আনইনটেনশনালি কোনোভাবেই যেন না হয়। সো যেটা বলতেছিলাম যে আমাদের সিলেবাসটা ছিল বাংলার মধ্যে বাংলা লিটারেচার 1, সেখানে আমরা প্রাচীন যুগ, তারপর চর্যাপদ, তারপর তোমার যে ডিউরেশন গুলো ছিল সেই টপিকগুলো ইনক্লুড ছিল। ইংলিশের মধ্যে আমাদের টপিক ছিল হচ্ছে ইংলিশ লিটারেচার 1, যেখানে মূলত হচ্ছে ফিগার অফ স্পিচ আর ডিউরেশন, টুকটাক ইনফরমেশন ছিল। তো মেইনলি ফিগার অফ স্পিচটা হচ্ছে ভাইটাল, ওটা থেকে প্রতি বছরই একটা এমসিকিউ থাকেই। আর প্রাচীন যুগ থেকেও দেখবা যে অ্যাডমিশন টেস্টের প্রতি বছরই একটা কোশ্চেন থাকেই। আর হলো তোমার ম্যাথের মধ্যে কোশ্চেন ছিল নাম্বার। সো নাম্বার তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কেননা এই টপিক থেকে রিলেটেড করে তোমার ডিরেক্ট কোশ্চেনও আসে, আর এই টপিকটা অন্য টপিকের সাথে মিক্স হয়ে কোশ্চেন আসে। তার মানে এটা এমন একটা টপিক যেটা থেকে তুমি মাল্টিপল কোশ্চেন পাচ্ছ। আবার তোমার জিকের মধ্যে ছিল ইকোনমিক্স রিলেটেড টপিক। ইকোনমিক্স রিলেটেড এমন কোনো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন নাই, এমন কোনো ইউনিভার্সিটি, এমন কোনো ইউনিট নেই যে ইউনিটে তোমার ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন থাকবে না, অবশ্যই পাবা তুমি। তারপর হলো তোমার আইকিউ। আইকিউর মধ্যে ছিল দুইটা টপিক, ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং। এটা থেকে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রতি বছর কোশ্চেন থাকে, এভরি ইয়ার। তুমি বিগত প্রতি বছর যে কোনো বছরের কোশ্চেন উল্টে দেখো, এখান থেকে তুমি একটা না একটা এমসিকিউ পাবাই। সো ভেরি ক্রুশিয়াল টপিক গুলোই ছিল। এখন আমরা হচ্ছে সলভ ক্লাসের দিকে যাই। দেখো, প্রথমেই যে কোশ্চেনটা ছিল, ও আরেকটা জিনিস, নামের এটা কিন্তু সবার ওখানে মানে ইনকারেক্ট দেখায়, so এটা নিয়ে কোনো অরিড হওয়ার কিছু নেই। তারপর দেখো যে চর্যাচর্য বিনিশ্চয়, এটা অর্থ কি? এটা হচ্ছে চর্যাপদেরই একটা নাম। তো এটা অর্থ হচ্ছে কোনটা আচরণীয় আর কোনটা আচরণীয় নয় সেটা। তাহলে উত্তর কি হবে বলো? বি নম্বর। বি নাম্বার। তারপর দেখো তোমার কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয়? তো চর্যাপদ যখন রচনা করা হয় তখন ছিল মূলত পাল শাসনামল। ঠিক আছে। তারপর চলে আসো যে আবিষ্কার হয় কোথা থেকে? আবিষ্কার হয় মূলত হচ্ছে নেপালের রাজ গ্রন্থশালা থেকে, বা এটাকে তোমার রয়্যাল লাইব্রেরি বলে। তো প্রশ্ন হচ্ছে কেন এখানে পাওয়া যায়? এটার কারণটা হলো চর্যাপদ যখন লিখে, যারা এটা লিখে তারা কারা? বৈদ্য সহজিয়া। তো এই চর্যাপদ লেখার সময় তোমার ওই সময়ের যে পিরিয়ডটা ছিল সেখানে তোমার সেন বংশ ছিল, তারপরে মুসলিম শাসনটা এখানে প্রতিষ্ঠিত হয়। ওই সময় তারা মূলত সাহিত্য চর্চার প্রতি খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তোমার ওরা মূলত যারা লিখছে, এই যে তোমার পদকর্তা বা যারা, তারা মূলত কোন ধর্মের ছিল বলতো? বৌদ্ধ ধর্মের। তো হিন্দু ধর্ম ছিল সেন বংশের, আবার তোমার মুসলিম তারা কিন্তু কোনোটাই ওইভাবে সাপোর্ট দেয় না। দ্যাটস ওয়াই তারা এখান থেকে মূলত পালিয়ে যায়, পালিয়ে গিয়ে তারা তিব্বত, নেপাল এই অঞ্চলগুলোতে চলে যায়। তো ওই জন্য হচ্ছে যে চর্যাপদের আবিষ্কারটা হয় মূলত নেপালের রাজগ্রন্থশালা থেকে। যদি পরীক্ষা কখনো কোশ্চেন আসে রিটেনে, স্পেশালি ঢাকা ভার্সিটিতে রিটেন আছে, তোমার সাস্টে আছে, আই গেস খুলনাতে আছে, তো ওইখানে বাই চান্স আসতেও পারে, এটা একটু মাথায় রাখবা। তারপর দেখো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে ভাইয়া গ্রন্থ একটা প্রকাশ করেছিলেন। হ্যাঁ। ভাইয়া সহজিয়া মানে কি? সহজিয়া মানে হচ্ছে মানে তোমার এই যে বৌদ্ধ ধর্মের যারা আছে না, তাদেরই একটা শ্রেণী। মনে করো যে হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে না, হ্যাঁ, তো বৌদ্ধ ধর্মের চারটে মধ্যে শ্রেণী এরকম আছে। কিছু শ্রেণী আছে, সেটার মধ্যে একটা হচ্ছে সহজিয়া। বুঝে ঠিক গেছে? আছে। তারপর দেখো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নামটা কি ছিল? তো এটা তো হচ্ছে চর্যাপদেরই অপর একটা নাম, যেমন চর্যা গীতিকা, চর্যা বিনিশ্চয়। কিন্তু যে গ্রন্থটা প্রকাশ করছিল সেটার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা। তো এই যে এটা মূলত যদি প্রশ্ন করা হয় চর্যাপদ কি, এটা কিন্তু গানের সংকলন। বুঝছো? এটা কি? এটা হচ্ছে গানের সংকলন, এটা মাথায় রাখবা। তারপর আসো যে বাংলা সাহিত্যের আদি কবি কে? তো চর্যাপদের যিনি আদি কবি তিনিই তো বাংলা সাহিত্যের আদি কবি, স্বাভাবিকভাবে, কারণ বাংলা সাহিত্যের প্রাচীন যুগটির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শনই হচ্ছে চর্যাপদ। ওকে। তো এই যে আদি কবি বললে কি উত্তর হবে বলো তো? লুইপা।
দুই পা। লুই পা। এটাকে মনে রাখার একটা টেকনিক কি বলো তো? আলু। পড়াইছিল। হ্যাঁ, আলু। আতে আদি, লুতে লুই পা। আর কান্নুপার বিশেষত্ব কি বলো? কান্নুপা ভাইয়া হচ্ছে সবচেয়ে পদ বেশি রচয়িতা, সবচেয়ে বেশি পদ রচনা করছে। সবচেয়ে বেশি পদ সংখ্যক রচয়িতা। পদ তিনি রচনা করছেন, 13টা। আর ড্যান্ডোপা সম্পর্কে তোমার, তাঁতি কবি। হ্যাঁ, পেশে তিনি তাঁতি। তাঁতি ছিলেন। আর ঘুষুকুপা হচ্ছে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় বাঙালি দিতে। কবি। এই ও, যে, বাঙালি হিসেবে। বাঙালি বাঙালি বাঙালি। তো এই যে পরের কোশ্চেনটাই দেখো, কোন কবি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিছে? এটা হচ্ছে বসুকুপা। তারপর আসো যে ভাইয়া আইনি। য- ইয়েস। যদি এখানে বলে যে কোন চর্যাপদের কোন কবি বাঙালি ছিলেন, সেক্ষেত্রে কি হবে? কিংবা চর্যাপদের বাঙালি কবিকে, সেক্ষেত্রেও কি ভুসুকুপা হ্যাঁ, হবে নাকি সবরপা হবে? দুইজনই কিন্তু বাঙালি, বাট তোমাকে যদি কোশ্চেনে অপশন এইভাবে দেওয়া হয় যে বসুকুপা সবরপাত, তাহলে অবশ্যই বসুকুপা দিবা। ঠিক আছে বুঝে ভাইয়া। গেছে? তারপর দেখো আইনে আকবর গ্রন্থের লেখককে। আইনে আকবর গ্রন্থের লেখক হচ্ছে আবুল কে ফজল। বলতো? আবুল 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 ফজল। ফজল। আবুল ফজল। আচ্ছা, আবুল ফজলের পরিচয় কি? তিনি কে ছিলেন? কার সভাকবি ছিলেন বলো? সম্রাট আকবরের। আকবরের ভাইয়া। আকবরের। ঠিক আছে, আকবরের সভাকবি ছিল হচ্ছে তোমার এই আবুল ফজল। ওকে। তারপর চলে আসো তোমার মাৎসন্যায়। মাৎসন্যায় মানে কি? অরাজকতা। অরাজকতা। এটার আরেকটা সিমিলার শব্দ হচ্ছে তোমার মানে বিশৃঙ্খলা। ঠিক আছে, অরাজকতা বা বিশৃঙ্খলা, মাৎসন্যায়। এটার সাথে মূলত শশাঙ্কর রিলেশন আছে, আমরা পড়বো যখন প্রাচীন যুগগুলো পড়বো তখন। তারপর দেখো আপনা মাংসে হরিণা বৈরী। বৈরী শব্দের অর্থ কি আগে এটা বলো তো? শত্রু। শত্রু। আর এটার শত্রু। মানেটা কি যে আপনা মাংস হরিণা বৈরী মানে হরিণের মাংস হচ্ছে তার জন্য শত্রু। হরিণের মাংস তার নিজের জন্য কারণ শত্রু। হরিণের মাংসের জন্যই তো তাকে শিকার করা হয়। বা আমি যদি অন্য প্রাণী বা ন্যাচারাল অর্ডারও চিন্তা করি, হরিণকে খাওয়ার জন্যই তো মূলত বাঘ করে। তো বাঘ কেন খায়? তার যে ইয়ে মিটানোর জন্য। তো তার মাংসই তো তার জন্য অ্যাকচুয়ালি শত্রু হিসেবে কাজ করতেছে ইন এ সেন্স। তো এই যে এটা হচ্ছে একটা মানে প্রবাদ। চর্যাপদের মধ্যে 6টা প্রবাদ আছে, তার মধ্যে এটা একটা, যে আপনা মাংসে হরিণা বৈরী, মানে নিজের যে মাংসটা সেটাই তার জন্য শত্রু হিসেবে কাজ করতেছে। তো এটা কিসের? এটা হচ্ছে চর্যাপদের। আর এখানে কিছু কথা আছে যেমন লোকসাহিত্য। হুম। ধরো যদি বলি যে লোকগান, এটার ইংরেজি কি হবে? বা লোকসাহিত্য, ফোকলার। লোকগীতি। রাইট, ফোকলোর বা হচ্ছে মানে ফ্লোকো মানে হচ্ছে ফোক, FOLK, এই শব্দটা মনে রাখবা। আর ভোজপুরি মূলত কি ছিল বলতো? মৈথিলি আর আছে বাংলা ভাষার যে সংমিশ্রণ হ্যাঁ। সেটা। তারপর দেখো চর্যাপদের টিকা, এটা ব্যাখ্যা করেন কে? মণি দত্ত। মণিদত্ত। মুনি দত্ত। আর এই যে প্রবোধ চন্দ্র বাগচি, উনি কি করছে? উনি তিব্বতী। হচ্ছে চর্যাপদ তিব্বতী ভাষায় তিব্বতী ভাষায় প্রকাশ হ্যাঁ, করেছিলেন। অনুবাদ করছে। এটা আবিষ্কার করছে। ঠিক আছে। অনুবাদ তারপর, করেননি, অনুবাদ করেছিল কীর্তিচন্দ্র। হ্যাঁ, আর হরপ্রসাদ শাস্ত্রী কে ছিলেন? এটার আবিষ্কারক চর্যাপদের। চর্যাপদের আবিষ্কার। আবিষ্কার। হ্যাঁ। আচ্ছা, সালটা মনে আছে চর্যাপদ আবিষ্কার হয়েছে কত সালে? 1907 1907। 1907। 1907 সালে। সাল। আর প্রকাশ পেয়েছে হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 উনিশশো সাল। ষোলো সালে। এটা মাথায় রাখবা। 16 আর সাল। হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ওকে। তারপর দেখো ব্রজবুলি কোন স্থানের ভাষা? এটা হচ্ছে মিথিলার ভাষায়, একটু আগে জিজ্ঞেস করলাম। তো এই ছিল বাংলার কোশ্চেন গুলো। এরপর চলে আসো তোমার কিছু বই সম্পর্কে একটু কোশ্চেন করতে ইচ্ছা করতেছে, দেখি পারো কিনা। তোমার ভাইয়া, ODBL। ব্রজবুলিটা কি আসলে? এটা একটা ভাষা, বাংলা ভাষা এবং মৈথিলি ভাষার একটা মিক্সার। বুঝছো? দুইটা ভাষার মিক্সারে একটা নতুন ভাষা তৈরি হয়েছে, যেটা হচ্ছে বই মানে ব্রজবুলি। আচ্ছা, এখন যেটা জিজ্ঞেস করতেছিলাম যে ODBL, এই বইটার লেখক কে? ODBL ফুল ফর্ম বললে হয়তো পারবা, দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা লিটারেচার, এটার লেখক কে? ডক্টর ডক্টর সুনীতি সুনীতি কুমার কুমার। চট্টোপাধ্যায়। শুনিনি, আর একটু ক্লিয়ার করে বলো। ডক্টর ডক্টর সুনীতি মোহাম্মদ কুমার। ডক্টর শহীদুল্লাহ। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর আরেকটা হচ্ছে তোমার আহ মিস্টিক সং, বুদ্ধিস্ট মিস্টিক সং, এই বইটার লেখক কে? ওটা হচ্ছে রাজা রামপাল না কি জানি একটা। উম, এটা হচ্ছে বাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, DMS। ঠিক আছে। শহীদুল্লাহ। ঠিক ওকে। আছে। তারপর দেখো এ ক্লক লুজেস 30 minutes ইচ ডে, হাউ মেনি ডেজ ইট উইল টেক টু রিচ এ পয়েন্ট হোয়ার দ্য ক্লক উইল ইন্ডিকেট দ্য কারেক্ট টাইম। এটা হচ্ছে ঘড়ির
কাটার যে কোশ্চেন গুলো ছিল সেটার মধ্যে একটা টাইপ ছিল যে হারিয়ে যায়, সময় হারায়, ধরো স্লো হয়ে গেছে বাই এনি চান্স। তো ওই টাইপটা, তো ওইটার টেকনিকটা কি ছিল? 720 দিয়ে সাতশো হচ্ছে বিশ বাই সময়টা বাই লেখা হয়। হ্যাঁ, তিরিশ 720 / 30, তাহলে উত্তর কি হবে? 24। ঠিক আছে। চব্বিশ হ্যাঁ। তারপর দেখো ইট ইজ ভাইয়া আপনি বইটার নাম কি বললেন? বৈদ্যুস্ট মিস্টিক বুদ্ধিস্ট। সং। তারপর দেখো ইট ইজ quarter to 9 ইন এ ওয়াল হ্যাংড অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দি টাইম সিমড ইন দ্য মিরর? কি হবে এটা? আগে আমাকে এটা বলো যে quarter to 9 মানে কত? পৌনে 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 নয়টা নয়টা, নয়টা 8টা 45। 8টা 45, অর্থাৎ 9:15। তো 9:15 যখন একটা ঘড়িতে বাজে, তার অপোজিটে যদি একটা মিরর থাকে, তাহলে মিররে তুমি কত দেখবা? সোয়া তিনটে 3টা 15। 3:15 বা সোয়া 3টা। সোয়া 3টাকে ইংরেজিতে কি বলবে? quarter past. quarter past 3। তারপর দেখো সকাল 9টায় ঘড়ির কাঁটা ও ঘন্টা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তো 9টা হলে তোমার এইচ এর ভ্যালু হবে, আচ্ছা টেকনিকটা আগে বলো তো, টেকনিকটা কি, একটু সূত্র। 11 into 11 ইন্টু, জোরে বলো, শোনা যায় না। 11 into মিনিট মাইনাস হচ্ছে 6 না 16 into ইন্টু age by আওয়ার। আবার ভুল হয়েছে, ভাইয়া আবার ইলেভেন কারেক্ট করো, ঠিক করো। ভাইয়া 11 into মিনিট মাইনাস 16 into আওয়ার বাই 2। 16 নাকি 60 বলছো? 60. 60 ভাইয়া। 60 ঠিক। ইন্টু হ্যাঁ, আওয়ার ডিভাইডেড বাই 2। 2। 2। তো দেখো এখানে যদি আমরা এইচ এর ভ্যালু 9 বসাই এবং এম এর ভ্যালু 0 বসাই, সেখান থেকে এটা ক্যালকুলেট করার পর আমাদের এটার উত্তর কত আসবে? 90. 90 ডিগ্রি। 90 আচ্ছা, তারপর দেখো তোমার 2016 সালে 1লা জানুয়ারি যদি বুধবার হয়, 31শে ডিসেম্বর কি বার? এটা কি হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কারণ হলো দেখো, এটা হচ্ছে একটা লিপ ইয়ার, আর লিপ ইয়ারের ক্ষেত্রে বছরের শুরুর দিন এবং শেষ দিন একদিন বেশি হয়। তাহলে এটা যদি বুধবার হয়, তারপর একটা হবে কি? বৃহস্পতিবার, দ্যাট মিনস থার্সডে। এরপর চলে আসো, ইফ টুডে ইজ মানডে, আফটার 61 days ইট উইল বি হুইচ ডে? বলো। স্যাটারডে 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 বলতেছো, লাইক ধরো এখানে আজকে মানডে, তার মানে আমার 61তম দিন পরে কি হবে, মানে 62তম দিনটাই কি হবে? তো আমি যদি সাতের গুণিতক হিসেব করি, এটা হবে 63। তার মানে 64তম দিন হচ্ছে মানডে, 63 দিনে হচ্ছে গিয়া তোমার সানডে, 62তে হচ্ছে গিয়া স্যাটারডে। সেটা হচ্ছে কারেক্ট উত্তর। তারপর আসো, ইন এ মান্থ অফ 31 days, থার্ড থার্সডে ফলস অন 16th, হোয়াট উইল বি দি লাস্ট ডে অফ দ্য মান্থ? তো একটা মান্থের লাস্ট ডে কি হয়? 31st, মানে 31তম যেহেতু দিন থাকে এই একটা মাসে, এখানে বলেই দিছে। তো তুমি খেয়াল করে দেখো, 16তম তারিখে হচ্ছে থার্সডে আসছে, যেটা হচ্ছে থার্ড থার্সডে, তৃতীয় বৃহস্পতিবার। তো তুমি চতুর্থ বৃহস্পতিবারে কত তারিখ হবে বলো? চতুর্থ বৃহস্পতিবারে কি কত ফ্রাইডে তারিখ হবে? 16-র 23. সাথে 7 যোগ করো, কত হয়? 23. 23। 23. পঞ্চম থার্সডে হবে কত তারিখে? 30 তারিখ। 30 তারিখ। আমার এই মাসটা কত দিনের? 31 দিনের, তাহলে 31তম দিনে তোমার কি বার? পঞ্চম Friday. শুক্রবার। ফ্রাইডে। এবং ফ্রাইডে। সেটা কততমতে পড়ছে? পঞ্চম 5th। 5। ফিফথ। পঞ্চম তাহলে উত্তর কি হবে? ফিফথ ফ্রাইডে। সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। ওকে, তারপর দেখো 2010 সালের 1লা জানুয়ারি যদি শুক্রবার হয়, ওই বছর শুক্রবার কতগুলো পাওয়া যাবে? 53টা 53টা। 53টি। আর অন্যান্য, মানে বছরের শুরুর দিনের যেই বারটা, সেটা 53 বার থাকে, আর অন্যান্য গুলা থাকে 52 বার। আর লিপের ক্ষেত্রে প্রথমটা আর দ্বিতীয়টা দুইটাই 53 বার করে থাকে, বাকি সবগুলা 52 বার করে থাকে। এরপর চলে আসো ইংলিশের মধ্যে, রেনেসেন্স। রেনেসেন্স মানে কি? রিভার রিবার্ট। রিভার Reward. রিবার্থ। আচ্ছা, এই যে রেনেসেন্স স্পেলিংটা পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, তাই এটা মনে রাখবা এভাবে যে রিনা ইজ সেন্স, RENA, ইজ, তারপর সেন্স, তার মানে এস হবে দুইটা। আচ্ছা, এ ফিগার অফ স্পিচ wherein a comparison in made is made between two unlike quantities without the use of word like or as, মানে তুমি যদি লাইক or as ছাড়া ব্যবহার মেটাফোর করে, তাহলে কি হবে? মেটাফোর রূপক মেটাফোর হবে। মেটাফোর তারপর দেখো, এইটাও মেবি সেম এটাও কোশ্চেনে চলে আসছে। মেটাফোর সেম কোশ্চেন। হ্যাঁ। তারপর দেখো, হু রোড গালিবার্স ট্রাভেল? জোনাথন সুইফট
জোনাথন জোনাথন সুইফট। সুইফট। ভাইয়া ভাইয়া আগেকারটাই ইয়া হবে না, ওই যে দ্বিতীয়টা হবে না? ও না, উইদাউট না আছে। ভাইয়া, মেটাফোরই হবে। মেটাফোর, ওইটা এটা 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 তো এটা উইদাউট। হচ্ছে, এটা সেম কোশ্চেনটাই মানে কপি হয়ে গেছে, এটা সমস্যা নেই। ওকে, নেক্সট ওয়ান। গালিভার্স ট্রাভেলস যে তোমার জোনাথন সুইফট লিখছে, গালিভার্স ট্রাভেলস এর মধ্যে যে ছোট ছোট মানুষ দেখাইছে তাদেরকে কি বলা হয়? লিলিপুট। 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 আর লিলিপুট। তার মানে এখানে একটা ব্যঙ্গ প্রকাশ পাইছে, তাহলে এটা কিসের এক্সাম্পল হবে? কমেডি। স্যাটার। স্যাটায়ার। কমেডি। স্যাটায়ার হবে। আচ্ছা, এনিম্যাল ফার্মের মধ্যেও সেম। এনিম্যাল ফার্ম কে লিখছে? জর্জ ওরেল। জর্জ অরওয়েল। আচ্ছা, জর্জ। ডিএস লরেন্স, ঠিক আছে, ডিএস লরেন্সের একটা কিছুর নাম বলো তো, কিসের জন্য ড্রিম। বিখ্যাত? ড্রিম। ড্রিম তো তোমাদের বইতেই আছে, তো সেটা তো সবাই পারে, আর কি আছে? এনিওয়ান? আচ্ছা, রেইনবো নামে একটা লিটারি ওয়ার্কস আছে, রেইনবো, এটা কে লিখছে? রেইনবো রিটেন বাই ডিএস লরেন্স, দ্যাট ইজ দ্য প্রুফ। ঠিক আছে, ডিএস লরেন্স কে দেখতে পাচ্ছ? তো এটা কিন্তু পরীক্ষা আসে, চাকরি পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। রেইনবো কে লিখছে? দা রেইনবো, নট অনলি শুধু রেইনবো, দা রেইনবো কে লিখছে? ডিএস লরেন্স লিখছে। আর তোমাদের বইতে তো ড্রিমস আছেই। অ্যান্ড ড্যানিয়েল ডিফো, এটাকে আবার অন্য কিছু পাইবো না। এনিওয়ে, সো ড্যানিয়েল ডিফো তিনি কি লিখছে বলো? পারো না? তোমরা ওই যে একটা মানে দ্বীপে চলে যায়, একটা একা থাকে সে, সেখানে সেখানে বসবাস করা শুরু করে, এটা নিয়ে একটা মুভি আছে না, এটার নাম কি? রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস তো ছিল ওই যে মাকড়সা দেখে দেখে, ওইটা না? তো রবার্ট ব্রুস ছিল। আমি না যেহেতু, ভাইয়া ভাইয়া, রবিনসন গল্পটা মনে ক্রুসো আছে কিন্তু হবে। নামটা এটা ভুলে হচ্ছে গেছি। রবিনসন ভাই, ক্রুসো। হ্যাঁ হ্যাঁ, রবিনসন রবিনসন ক্রুসো। ক্রুসো। তো ড্যানিয়েল ওয়ারেল। ডিফো হচ্ছে লিখছে রবিনসন ক্রুসো। অ্যান্ড এটা লাগবে না, নট দ্যাট ইম্পর্টেন্ট। তারপর আসলে যে চেস, এর পারিভাষিক শব্দ কোনটি? উপকর। 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 আদমশুমারির ইংরেজি পারিভাষিক মানে ইংরেজি শব্দটা কি? সেন্সাস। 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 পুস্তিকা হচ্ছে কি? ব্রোসার। আচ্ছা, বুকেট বোসার কোনটা হয়? এনিওয়ে, পদালি, এটা আমার নিজেরও জানা নেই, সো ইটস ওকে। তারপর আসে এগোরা শব্দের পরিভাষা কি? মুক্ত স্থান। মুক্ত মুক্ত স্থান। স্থান। এগোরা কিন্তু একটা সুপার মার্কেট বাংলাদেশের, জানো? হ্যাঁ জানি। আর এটা জি কিন্তু খুব ভাইয়া। ইম্পর্টেন্ট, এগোরাটা প্রচুর আসে পরীক্ষায়। তারপর দেখো গতবারও বিউপিতে দিছিল। হ্যাঁ, এটা ভাইয়া আমি, এইটা যদি পণ্যাগার থাকে তাহলে সেক্ষেত্রে কি দেবো, যদি মুক্তস্থান পণ্যাগার এরকম থাকে? না তখন যদি মানে তোমার অপশন জাজ করবা, মুক্ত স্থান থাকলে মুক্ত স্থানে দিবা, আর যদি অন্য কিছু না থাকে তখন যেটা তোমার ওই যে অপশন হিসেবে থাকে তখন। বাট ভাই এবার এটা চট্টগ্রামে দিয়েছিল, কিন্তু না ছিল মুক্তস্থান, না ছিল পণ্যাগার, ওইখানে পণ্য কিংবা ওই মুদি দোকান এইরকম কিছু ছিল। আচ্ছা, ওইটা অপশনের কিন্তু উপর জাজ ডিরেক্ট। করতে হবে, এই রিলেটেড দিতে হবে তোমাকে, ঠিক আছে? আর এখানে যে অপশনগুলো দেখো না, সুপার শপ, মুদি দোকান, বড় দোকান, এগুলা দিছে মূলত বাংলাদেশে সুপার শপ আছে এগুলা নামে, তাই তুমি হয়তো দেখবা, দেখে ভুল করবা, তাই এটা দেওয়া হয়েছে। লাইক মিরপুরেই তো এগোরা আছে, তো বিউপি তো দিবেই এই কোশ্চেন, স্বাভাবিক। তারপর দেখো আনপ্রিসিডেন্টেড, এটার পারিভাষিক শব্দ কি বলো? অভূতপূর্ব। 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 তারপর দেখো সাকসেসর, এটার পারিভাষিক শব্দ কি? উত্তরাধিকারী। 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 তারপর অনারারি মানে কি? অবৈতনিক। অবৈতনিক। বৈতনিক। আচ্ছা, তারপরে আইন প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? শাসন। শাসন। বিভাগ। শাসন। বিচার শাসন বিভাগ। বিভাগ। তার, আচ্ছা বিচার বিভাগ না এটা, নাকি শাসন বিভাগ? শাসন বিভাগ শাসন হবে বিচার ভাইয়া। বিভাগ বিভাগ। ভাইয়া। ওকে। তারপর দেখো ক্রমাগত, আর আরেকটা জিনিস, আইন যারা প্রণয়ন করে সেটা কোন বিভাগ? আইন বিভাগ। আইন। আইন প্রণয়ন করে আইন বিভাগ ভাইয়া। আইন বিভাগ বা জাতীয় সংসদ। আর শাসন হচ্ছে তার মানে প্রয়োগ করে। আর ক্রমাগত দাম স্তর বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা কি হবে? কমে। কমে। হ্রাস পায়। কমে যাবে। দাম স্তর মানে হচ্ছে প্রাইস লেভেল, ধরো সবকিছুর দাম বাড়তেছে, তাহলে মানুষ কি আর আগের মতো কিনতে পারবে? না। তো এই যে ক্রয় ক্ষমতা কমে যায়, এটা হচ্ছে তোমার বলে যে পারচেজিং পাওয়ার, তোমার যে পারচেজিং পাওয়ার সেটা কমে যাবে, ওইদিকে প্রাইস লেভেল বেড়ে যাবে। তারপরে মুদ্রাস্ফীতির ফলে মানে ইনফ্লেশন ফলে পণ্যের আসল বিনিময় মূল্য কি হয়? কমে। বাড়ে। কমে। কমে না। কমে কমে। যায়। ভাইয়া এটা ঠিক আছে, বুঝি নাই আমি, ভাই মানে এটা আমাকে আমার একটু ভুল হয়েছে। মুদ্রাস্ফীতিটা জিনিসটা এটার বুঝান উত্তর তো কি ভাইয়া। দেওয়া আমার ছিল?
আমার তো ভাই মনে হয় জাপানেরও তো মুদ্রাস্ফীতি অনেক বেশি, কারণ হ্যাঁ, আপনার ওখানে প্রোডাক্টের দামও অনেক বেশি। তাহলে কি আমরা বলতে পারি জাপানের জীবনমানের মূল্য কম? না না, এখানে বিষয় আছে, তোমার এখানে একটা কথা আছে যে রিয়েল এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট আর একটা হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট, দুইটা বিষয়। রিয়েল মানে হচ্ছে যে এটার অ্যাকচুয়াল ভ্যালুটা, আর নমিনাল হচ্ছে যে তোমার মানে যেটা আমরা টাকা দিয়ে হিসাব করি বা ওরকম। তো নমিনালটা, সেটা তুমি বলতে পারো যে মুদ্রাস্ফীতি বাড়ছে, টাকার দামও বাড়ছে, বাট অ্যাকচুয়ালি যে এটার ভ্যালুটা ছিল, হ্যাঁ, সেটা কি টাকার যদি এরকম বেশি ছাপানো হয়, মুদ্রাস্ফীতি যদি বাড়ে, তখন এটা ভ্যালুটা কমে কিনা? কমে না, কারণ তুমি আগে জি অল্প ভাই। ইয়েতেই কিনতে পারতে, এখন এটা ভ্যালু ডিগ্রেড করতেছে এরকম। তারপর দেখো নিচের কোনটি সম্পদের দুষ্প্রাপ্যতার আওতাধীন, কি হবে? শহরের মজুদ পানি। শহরে মজুদ শহরের পানি। মজুদ পানি। সমুদ্রে মজুদ, শহরে মজুদ পানি, হ্যাঁ। তার মানে এটা শেষ শহরে। হয়ে যেতে পারে, কারণ এটার স্ক্যারসিটি আছে, এটার একটা আলাদা ভ্যালু আছে, তুমি এটা শেষ করে ফেললে দুষ্প্রাপ্য হয়ে যাবে। আর সমুদ্রের পানি, বাতাস, এগুলা কখনোই শেষ হবে না। তারপর দেখো ইংরেজি কমা শব্দের অর্থ কি, বলো? পাদচ্ছেদ। 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 পাদ হচ্ছে। অর্ধেক। আচ্ছা, তারপর দেখো তোমার, আর এই যে মানে যেটা হচ্ছে তোমার ফুল স্টপ, সেটা অর্থ কি? পূর্ণচ্ছেদ। 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 তারপর দেখো যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নট এ ভাইয়া ড্রপ টু ড্রিঙ্ক। অর্ধ ওয়ার্ডস ওয়ার্ড। কি? অর্ধচ্ছেদ, সেটা যেন কোনটা আই ডোন্ট নো, বাট কমা মানে হচ্ছে পাদচ্ছেদ, এটা মনে রাখবা, ঠিক আছে? সেমিকোলন। তারপর দেখো যে তোমার ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক, এটা কে লিখছে? ওয়ার্ডস ওয়ার্ড। কলেরিজ। 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 ঔষধ কে বলে? এটা হচ্ছে অ্যাস্ট্রি কলেরিজ, ঠিক আছে? অ্যাস্ট্রি কলেরিজ, এটা হচ্ছে কোন নিয়ে থেকে নেওয়া হয়েছে সেটা না, এবং বইটা হচ্ছে দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার। তারপরটা দেখো দি ওয়ার্ড ডায়াসপোরা, এটা কিসের সাথে রিলেটেড? মাইগ্রেশন। মাইগ্রেশন। মাইগ্রেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যালেট কি? গীতিকা। 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 তারপরে এটা এখানে আমার যেটা ভুল আছে গেছিল ভাই। তাদের মধ্যে লোকগাথা দিছিলাম। ডাব্লিউ বি ইয়েটস। হ্যাঁ, ডব্লিউ বি ইয়েটস, তিনি হচ্ছে আইরিশ পোয়েট। আর তারপর চলে আসো, দি মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেট টু এ ড্যাশ, কি হবে এটা? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। আচ্ছা ভাইয়া, এটা বুচার শপ কেন হবে না? এখন বুচার শপে আমি মেকানিক্যাল অর্গানাইজেশনে কি এমন করতেছি ভাইয়া? ইউনিভার্সিটিতে তো ভাইয়া মেকানিক্যাল অর্গানাইজেশন থাকতেই তো পারে ভাইয়া, থাকতে পারে না? না, এখানে হ্যাঁ, মোর হ্যাঁ রিলেটেড ভাইয়া, এটা আমারও প্রশ্ন। এখন ইউনিভার্সিটি। ভাই কসাইখানাতে তো ভাই মেকানিক্যাল অর্গানাইজেশন কোনো ভাবে রেলিভেন্ট হইতে পারে না, তাই না? এখন ভাই ওয়ার্কশপ, ইউনিভার্সিটিতে তো ওয়্যার আপনার হাউস, এগুলা দেখো, বা বাচ্চার শপ, এই সব কিছুই তোমার মেকানিক্যাল বলতে কি বোঝে এখানে, তোমার যেখানে এই ধরনের কাজ করা হয়। কিন্তু ইউনিভার্সিটি তো আর মেকানিক্যাল জায়গা না, ঠিকই তো আছে। কিন্তু ভাই ভাইয়া যেসব কসাইখানায় ইঞ্জিনিয়ারিং কিভাবে? ইউনিভার্সিটি গুলো আছে এটাই সেক্ষেত্রে ভাই, এটাই সেম কোশ্চেন ভাই, আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলা কি মেকানিক্যাল ওরকম, মানে এখানে যে মেকানিক্যাল অর্গানাইজেশন বোঝাইছে ওটা কি ওরকম মেকানিক্যাল অর্গানাইজেশন, নাকি সেখানে তোমার মানে ইঞ্জিনিয়ার তৈরি করা হয়? এটা তো আর এমন না যে এখানে ওগুলা কাজ করা হয়, নট বাই প্রফেশন। কিসের সাথে কি রিলেটেড? ইউনিভার্সিটি হচ্ছে তোমার ওইখানে তো এরকম মানে এমপ্লয়মেন্টের বা হচ্ছে ওরকম কাজ করা হয় না, কাজগুলো তো শেখানো হয় ওখানে। সব তোমাকে ওইখানে, ওটা ভিন্ন ব্যাপার, ডিফারেন্ট পার্সপেক্টিভে চিন্তা করো। উম, আচ্ছা, দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার, এইটার এটা কি? ব্যালেড। প্যালেট। ব্যালেট। তারপর দেখো জিএসপি এর ফুল ফর্ম, এখন আমরা জিকে পার্টে চলে আসছি, তো জিএসপি এর ফুল ফর্মটা কি? জেনারেলাইজড জেনারেল সিস্টেম অফ সিস্টেম অফ প্রিফারেন্সেস। এটা প্রেফারেন্সেস। হচ্ছে অফ জি। প্রেফারেন্সেস, এটা কিন্তু ফর না, ঠিক আছে? তারপর হচ্ছে জি জেড পিজি, এটা কি হবে? জিরো জিরো পপুলেশন। পপুলার গ্রোথ। জিরো পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথ। ও হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। পপুলেশন, সরি। পপুলেশন গ্রোথ। তারপরে আইভিআর এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাংক ব্যাংক ফর ফর ডি নাম্বার রিকনস্ট্রাকশন হবে, অ্যান্ড ডি ডি। ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা অ্যাফিলিয়েট ডিভিশন, আইভিআরডি, মেগা, আইএফসি, তারপর আইসিএসআইডি, ওইটা। তারপর দেখো এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটার উপাদান নয় কোনটি? হ্যাপিনেস। 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 হ্যাপিনেস, হ্যাপিনেস। কেননা এই যে ইনকাম, তারপর তোমার হেলথ বলতে এখানে বোঝানো হচ্ছে ধরো মর্টালিটি রেট, তারপর হচ্ছে এডুকেশন, এই প্রত্যেকটাই আছে, কিন্তু হ্যাপিনেস নেই। আচ্ছা, এরপর দেখো তোমার নিচের কোন দ্রব্যের চাহিদা পূর্ণ স্থিতিস্থাপক, কি হবে? ইনসুলিন। 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 কেননা এই যে ইনসুলিন তোমাকে নিতেই হবে,
যদি তোমার ওই ধরনের ইস্যু থাকে, স্পেশালি ডায়াবেটিস ডায়াবেটিস। ডায়াবেটিস। যাদের হয়। তো ধরো তোমার ইনসুলিন কেন পূর্ণ স্থিতিস্থাপক, লাইক এটার যদি তোমার দাম কিছুটা বাড়েও স্টিল তোমাকে ওই জিনিসটা কিনতে হবে। দ্যাটস ওয়াই এটা পূর্ণ অস্থিতিস্থাপক, মানে এটা স্থিতিস্থাপক না, মানে ফ্লেক্সিবল না, এটা একদম তোমার কি বলে স্ট্রিক্ট, যে তোমাকে কিনতে হবে, প্রাইস নড়চড়ের কারণে এটার কোনো ডিমান্ডের কোনো চেঞ্জ হবে না। বাট গাড়ি, টিভি, ফার্নিচার, এই প্রত্যেকটাই দাম পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তন ঘটবে। তো এগুলো হচ্ছে তোমার স্থিতিস্থাপক দ্রব্য। তারপর বার্ডের প্রতিষ্ঠাতাকে বলো তো। অধ্যক্ষ আক্তার অধ্যক্ষ হামিদ হামিদ খান। খান। আক্তার হামিদ খান, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই আক্তার হামিদ খান এই বার্ডের প্রতিষ্ঠাতা। বলো তো বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লা। কুমিল্লায়। হ্যাঁ, কুমিল্লাতে। তারপর দেখো বিএসটিআই, এটা হচ্ছে কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস, এখানে একটা এ এস নাম্বার যুক্ত ভাইয়া। হবে। টেস্টিং ইনস্টিটিউশন না? ইনস্টিটিউট। আচ্ছা, এখানে একটা এস যুক্ত হবে, এটা মাথায় রাখবে, স্ট্যান্ডার্ডস, ওকে। তারপর দেখো বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক দাতা দেশ কোনটা? জাপান। 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 দ্বিপাক্ষিক মানে হচ্ছে তোমার বাইলেটারাল, মানে ওইখানে তারাও আমাদের থেকে উপকার নিচ্ছে, এট এ টাইম আমাদেরকেও হেল্প করতেছে বিভিন্ন ধরনের প্রজেক্টে, যেখানে মানে জাপান বিনিয়োগ করে সেই প্রজেক্টগুলো ম্যাক্সিমামই দেখবো হচ্ছে রোড কনস্ট্রাকশন এ রিলেটেড। তো জাপানের বড় একটা মার্কেট প্লেস, গাড়ির মার্কেট প্লেস হচ্ছে বাংলাদেশ। এই জন্য তারা দেখবে যে ম্যাক্সিমাম রোড এগুলাতে ইনভেস্ট করে। আচ্ছা, এছাড়াও অন্যান্য গুলোতেও করে, বাট ম্যাক্সিমাম এটাতেই। আর বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? চীন। যুক্তরাষ্ট্র। ভাইয়া এটা যুক্তরাষ্ট্র আচ্ছা হবে না। এটা, ভাই এটা রিসেন্ট অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ভাইয়া, আপনার জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী ভাইয়া এটা হবে চীন। আচ্ছা ঠিক আছে, ধরো এটা যদি এখন চীন হয় তাহলে আমরা ফর দ্য টাইম বিং চীন ধরে নিচ্ছি। বাট বাংলাদেশের যে সবচেয়ে বড় বিনিয়োগ হয় মূলত কোন খাতটাতে যদি বলি, সেটা মূলত আরএমজি সেক্টর বা গার্মেন্টস সেক্টর। পোশাক পোশাক খাতে। পোশাক। হ্যাঁ, তো সেখানে মূলত যুক্তরাষ্ট্রেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কেনে, কারণ চীন তো নিজেই অনেক বেশি করে, তৈরি করে। বাট ইন এ সেন্স যদি বলো, এখন হয়তো অন্যান্য বিভিন্ন খাত ইনভলভ হয়ে তোমার চীন এখন বেড়ে ভাইয়া গেছে। 35% ট্যারিফ চলতেছে, তো সেই অনুযায়ী হ্যাঁ, ভাইয়া আপনার যে দেখলাম ভাই চীন। না ঠিক আছে, আপডেট অনুযায়ী চীন। তো এটা আবার চেঞ্জও হইতে পারে খুব, মানে এটা ভালনারেবল, যুক্তরাষ্ট্রকে ক্রস করছে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে, এটা আবার এটা হয়ে যেতে পারে। তাই তোমরা এটা একটু আপডেটটা সবসময় জেনে রাখবে পরীক্ষার আগে। ঠিক আছে, এখন উত্তর চীন হতে পারে, বাট চেঞ্জও হয়ে যেতে পারে। যেমন ভাইয়া 60তম জিআই পণ্য হলো আপনার ফরিদপুরের পাট, দেখলাম। না, এটা তো থাকবে না, এটা পরীক্ষার আগে আগে পড়তে হবে। তারপর দেখো তোমার গ্যাট কখন উনিশশো ডাব্লিউটিও তে পঁচানব্বই রূপান্তরিত হয়? 1995। 1995 সালে, 1 জানুয়ারি। এবং বাংলাদেশও ঠিক ওই একই তারিখে, একই সালে তোমার ডাব্লিউটিও তে জয়েন করে। তারপর সফট লোন উইন্ডো বলা হয় কোন অ্যাফিলিয়েট ডিভিশনটাকে? আইডিএ। 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 এটার ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। গুড। তারপর দেখো ব্লু চিপ, এটা কিসের সাথে রিলেটেড? সি ইন্ডাস্ট্রিয়াল নাম্বার শেয়ারস ভাইয়া। কনসিডার স্টক টু বি এ সেফ এক্সচেঞ্জের যে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে সি নাম্বার। ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস যেগুলা সেফ ইনভেস্টমেন্ট, মানে তোমার স্টক মার্কেটে যেই তোমার শেয়ার গুলা হচ্ছে ভালো, যেখান থেকে খুব ভালো ইনকাম করা পসিবল, ওই ধরনের শেয়ার গুলাকে বলা হয় ব্লু চিপস। তারপরে ইউরো মুদ্রা, এই ইউরো মুদ্রা রবার্ট এটা আবিষ্কার করে কে বা জনক কে? এটা হচ্ছে রবার্ট রবার্ট মুগাল। রবার্ট মুগাল। হ্যাঁ। আর ওপেন হেমার কি আবিষ্কার করে বলো তো? আপনার পারমাণবিক বোমা। রাইট। আচ্ছা, তো এই যে ইউরো মুদ্রা যেসব দেশগুলা ব্যবহার করে ওই দেশগুলাকে একত্রে কি বলে? ভাই কি সেনজেন মুক্ত ইউরোজোন। দেশ বলে? ইউরোজোন বলে। আচ্ছা, ও ইউরোজোন। ইউরোজোন মুক্ত দেশ কয়টা আছে? হুম, 27টি। 27 না। এতগুলো কিভাবে 26। হলো? ইউরোজোন মুক্ত দেশ হচ্ছে 19টি না হলে 20টি, তোমরা এটা একটু শিওর হয়ে নিবা, বৃষ্টি ঠিক আছে? ভাইয়া, ভাইয়া 20টি নতুন হবে। মনে হয় বৃষ্টি হবে না হ্যাঁ। এরকম। তারপর দেখো সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? গাজীপুর। 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 এটা প্রতিষ্ঠা করা হয়েছে কত সালে? 1972। এটা ভাই 1972। তো না, 1989। 1972 না ভাইয়া? 1989। 1989 সালে। তারপর দেখো এসডিজি কত নম্বর লক্ষ্যমাত্রাতে জলবায়ু নিয়ে বলা হয়েছে? 13। 13 নম্বর। 13তমতে। এমনিতে এসডিজির লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। 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 আচ্ছা, আর টার্গেট কতগুলা? 100।
169। 69টি। রাইট, 169টি। তারপর দেখো ডেল্টা 2100, এটা বাংলাদেশের নেদার সহযোগী দেশ কোনটা? এটা হচ্ছে নেদারল্যান্ড। 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 খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো পঞ্চবার্ষিক পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, রুজভেল্ট। জোসেফ এটা প্রবর্তন করেন কে? জোসেফ স্ট্যালিন। স্ট্যালিন। জোসেফ জোসেফ স্ট্যালিন, স্ট্যালিন। হ্যাঁ। আচ্ছা, আব্রাহাম লিঙ্কনের যেহেতু নামটা দেখতেছি, আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা কি বলো তো? ইসবার। ব্যালটের থেকে, না বুলেটের থেকে ব্যালটের পাওয়ার বেশি। এটা থেকেও আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা বলো। গেটিসবার্গ। ভাইয়া ওই যে ওইটা না যে তোমাকে আমরা একটা মানে মা উপহার দাও বা শিক্ষিত গিভ জাতি মি এ উপহার দিব, ওইটা এডুকেটেড না? মাদার আই উইল এটা কি নেপোলিয়ন। আব্রাহাম লিঙ্কন গিভ। বলছে? নেপোলিয়ন। না, ওটা নেপোলিয়নের। ও তো নেপোলিয়ন বলছে। ফর দ্য পিপল বাই দ্য পিপল কি যেন ভাই। হ্যাঁ, গভর্নমেন্ট অফ দ্য গণতন্ত্রের পিপল দিক। বাই দ্য পিপল ফর দ্য পিপল, বাই সেটাও দ্য তো পিপল দিয়ে। ফর দ্য পিপল। তারপর দেখো সফট লন উইন্ডো বলা হয় কোনটিকে? এটা তো আসছে একটু আগে আইডিয়া। ছিল। আইডিএ। আচ্ছা, তারপর দেখো করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয় সীমা কত? 3.5 সাড়ে লক্ষ। 3 লক্ষ। 3.5 আর লক্ষ। আর যারা হচ্ছে তোমার ভাইয়া প্রতিবন্ধী তাদের জন্য? 5.5। 4 লক্ষ লক্ষ 75 হাজার। 4,75,000। হ্যাঁ, মনে রাখবে এটা 3.5 লক্ষটা বেশি ইম্পর্টেন্ট, মানে যদি এমনিতে ইন জেনারেল আসে। তারপর দেখো তোমার বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? 1991। 91। 1991। 1991। বেইল আউট কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতির সাথে। অর্থনীতি। অর্থনীতি। ইকোনমিক্সের সাথে অর্থনীতি। related, ঠিক আছে। তারপর দেখো প্রত্যক্ষ কর নিচের কোনটি? আয়কর। 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 ভ্যাট, রপ্তানি শুল্ক, বিক্রয় কর, এগুলো সবই হচ্ছে আমরা পরোক্ষভাবে দিই। এটা আমরা নিজেরাও ভাবে জানতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু দিচ্ছি বা কেন দিচ্ছি বা কোথায় দিচ্ছি কিভাবে দিচ্ছি। বাট আয়করের ক্ষেত্রে এটা আমরা জেনে বুঝে দিই যে আমার ইনকাম এত, এটার উপর বেসিস করে এত টাকা আসছে, দেন এটা হচ্ছে আমার আয়। দাস ক্যাপিটাল যে বইটা, এটার লেখক কে? কার্ল কার্ল মার্কস। মার্কস। কার্ল মার্কস। কার্ল মার্কস। লিও টলস্টয়ের একটা বই আছে বিখ্যাত, বলো তো কি? ওয়ার অ্যান্ড পিস। আপাতত মনে নেই ভাইয়া, রাইট, ওয়ার অ্যান্ড পড়তে হবে পিস। এখন। ওর ওয়ার ভিতর অ্যান্ড মাঝে পিস। মধ্যে কিছু কোশ্চেনে অ্যান্সার দেয়, যে কোশ্চেন অ্যান্সার গুলো অন্য কেউ পারে না, সেটা একটা ভালো দিক। আবার ও মাঝে মধ্যে কিছু উইয়ার্ড কোশ্চেন করে, টুকটাক রাগও থ্যাংক হই। ইউ ভাইয়া। হিটলারের একটা বই আছে, বলো সেটা কি বিখ্যাত? ম্যান মেইন ক্যাম্প। মাই স্ট্রাগেল। মাই স্ট্রাগল বা মেইন ক্যাম্প, মাই যেটাই বলো। স্ট্রাগল। আচ্ছা, তারপরে গ্রেট ডিপ্রেশন হয় কত সালে? 1929 1929। সালে। 1929। 1929 সালে। এটার উপর বেসিস করে মূলত হচ্ছে তোমার যে ম্যাক্রো ইকোনমিক্সের সূচনা, ওইটা হয় জন মেইনার্ড কেনিসের মাধ্যমে, ঠিক আছে। হুম। তারপর দেখো তোমার সম্পদের উপর ব্যক্তি মালিকানা থাকে কোন অর্থ ব্যবস্থায়? ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক। গণতান্ত্রিক। গণতান্ত্রিক। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। সমাজতান্ত্রিকের ক্ষেত্রে মালিক কে থাকে? সরকার। 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 আচ্ছা, বাংলাদেশে হচ্ছে কোন ধরনের অর্থ ব্যবস্থা? মিশ্র মিশ্র। অর্থনীতি। মিশ্র। মিশ্র মিশ্র। অর্থব্যবস্থা। তারপর দি আইডিয়া অফ জাস্টিস, এই গ্রন্থের লেখক কে? অমর্ত্য অমর্ত্য সেন। সেন। অমিত সেন। অমর্ত্য সেন। অমর্ত্য সেন। খুবই খুবই ইম্পর্টেন্ট। অমর্ত্য সেনের 3টা বইয়ের নাম মনে রাখবা, তিনি কিন্তু অর্থনীতিতে প্রথম নোবেল পাইছে বাঙালিদের মধ্যে। তো অমর্ত্য সেন কোন বইটার জন্য নোবেল পাইছে? ইয়েস, বলো। দ্য ফেমিনাইন মে। পোভার্টি অ্যান্ড পোভার্টি, ফেমিনাইন। পোভার্টি অ্যান্ড ফেমিনস, ঠিক আছে। আর তার 3টা বই মেইনলি ভাইটাল। একটা হচ্ছে দি আইডিয়া অফ জাস্টিস, এটা থেকে অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি আসে। সেকেন্ড হচ্ছে পোভার্টি অ্যান্ড ফেমিনস, যেটার জন্য তিনি নোবেল প্রাইজ পাইছে। অ্যান্ড থার্ড ইজ ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। ওকে, তারপর চলে আসো, ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? নিউ নিউ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাংক। ডেভেলপমেন্ট। নিউ এনডিবি। ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। আচ্ছা, এই ব্রিক্স কিন্তু ইদানিং খুব হট টপিকের মধ্যে আছে, কেননা ব্রিক্স এর মধ্যে দেখো কোন কোন দেশগুলো আছে: চায়না, তারপর ইন্ডিয়া, ঠিক আছে। ব্রাজিল। এই যে কান্ট্রিগুলা, এগুলা দেখো তোমার এই যে আমেরিকার শত্রু টাইপেরই কান্ট্রি। আর এরা তোমার মানে আলাদা একটা ব্যাংক তৈরি করছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, জাস্ট বিকজ ডলারের তোমার যে একটা আধিপত্য পুরো পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে কমানোর জন্যই মূলত এই ব্যাংক গুলা বা ব্রিক্স কাজ করে। আচ্ছা, তো এই ব্রিক্স এর এটা পরীক্ষা আসে প্রচুর। আর ইদানিং তো আরো ভাইটাল, দেখো তোমার আমেরিকার সাথে অন্য প্রত্যেকটা দেশের সম্পর্ক খারাপ হচ্ছে, তার মানে এখন ব্রিক্স এই ব্যাংকগুলো আরো বেশি ক্লাইম লাইনে আসবে। হ্যাঁ, তারপর দেখো হু ইজ দি অথর অফ বুক অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র বইটার লেখক কে? কৌটিল্য। 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 তার আরেকটা নাম আছে, সেটা কি? চাণক্য। 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 চাণক্য, রাইট। তারপর দেখো দি ওয়েলথ অফ নেশন, এই বইটাকে লিখছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম অ্যাডাম স্মিথ। স্মিথ।
আর কার্ল মার্কস তো লিখছে হচ্ছে তোমার দাস ক্যাপিটাল, এটাকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়। আর যে জ্যাক রুশো, রুশোর একটা বিখ্যাত ইয়ে আসলাম আছে। দেখলাম জয় করলাম, এটা না, মনে হয়। আসলাম না, দেখলাম জয় করলাম সেটা রুশোর না, ওই জুলিয়াস জুলিয়াস এটা সিজার, সিজার। হচ্ছে জুলিয়াস তো সিজার, জুলিয়াস সরি সরি। সিজার। জুলিয়াস সিজারের। আর যে রুশো রুশো হচ্ছে তো তোমার ভাইয়া সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট, রাইট। এই বইটার লেখক কে? জে জ্যাক রুশো, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, এনবিএর ফুল ফর্ম কি হবে? বিনাম। মোটা মোটা বেনে। বেনে। মোটা মোটা বিনি বেনে। বা বিশেষ দ্রষ্টব্য। তারপরে হোয়াট ইজ দি মিনিং অফ অ্যাড ভ্যালোরেম? অ্যাড ভ্যালোরেম মানে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু টু ভ্যালু। ভ্যালু। অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ভ্যালু। ভ্যালু, অ্যাকর্ডিং টু ভ্যালু। রাইট। তারপর দেখো, ইন হুইচ ইয়ার বাংলাদেশ গট দি মেম্বারশিপ অফ আরব, এটা পারবা, 1995, 1 জানুয়ারি। হুইচ অফ দ্য হুইচ ইজ দ্য বিগেস্ট এনজিও অফ বাংলাদেশ? লাইক নট অনলি ব্র্যাক। বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই যদি বলা হয় যে বিশ্বের সবচেয়ে বড় এনজিও কি, দ্যাট ইজ ব্র্যাক। ব্র্যাক। ব্র্যাক আবিষ্কার করছে, ব্র্যাক প্রতিষ্ঠা করছে কে? ফজলে হাসান স্যার আবেদ। আবেদ। Hassan Abed. ফজলে হাসান আবেদ, আচ্ছা। আর গ্রামীণ ব্যাংক তো জানো, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা। তারপর ফিসক্যাল ইয়ারের যে বাংলাদেশের টাইম ফ্রেমটা, সেটা কত থেকে কত? পহেলা ওয়ান জুলাই থেকে পহেলা জুলাই জুলাই থেকে পহেলা 30 জুন। জুন। পহেলা জুলাই, না, পহেলা জুলাই থেকে 30 জুন, ঠিকই তো আছে, হ্যাঁ, সরি। তো এটা হচ্ছে প্রথমটা। তারপর দেখো, ইউরো মুদ্রা চালু হয় কত সালে? এটা ভুল আছে উনিশশো ভাই, নিরানব্বই 1999। 1999 সালে না? আচ্ছা, 99 না তো, এখানে তো অপশনের নাই, এখানে উত্তর কি দেওয়া ছিল? 1992 ছিল ভাইয়া। আচ্ছা, তাহলে হয়তো যে টাইপিং মিস্টেক হতে পারে। এনিওয়ে, হাউ মেনি গোলস ইজ ইন এসডিজি, সেটা আমরা ওইখানেও পেলাম, 17। 17টা। আর এই যে একটা ম্যাথ, এখানে মূলত ভগ্নাংশের গুণ এবং ভাগ দুইটাই। তো এখানে হচ্ছে আমরা যেভাবে করবো শর্টকাট টেকনিক, তোমাদেরকে জাস্ট টেকনিকটা আমাকে বলে অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটা অ্যান্সার 75। টেকনিকটা কি ছিল? ভাগের টেকনিকটা হচ্ছে টেকনিক ভাই, ছিল। উপরে যতগুলো সংখ্যা আছে নিচে ততগুলো সংখ্যা বসায় ডিরেক্ট সংখ্যা দিয়ে আপনার গুণ ভাগ করে দিলে তো হয়ে যেত। হইলো না, বাদ, আরেকজন বলো। ভাইয়া ওই যে ঘর, দশমিকের পরে যত হ্যাঁ, ঘর আছে গুণ করার পর, ঘর কি করতে হবে? ঘর শূন্য হিসাবে বসা গুণ দিতে করার হবে। পরে ওই অনুযায়ী শূন্য বসাতে হবে আর হ্যাঁ, দেন হচ্ছে গুণফলটা দশমিকে বাদ বসাতে দিয়ে হবে। ক্যালকুলেশন করতে হবে, রাইট। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি এটার মধ্যে? প্রথমটা টু ভাই। বাই থ্রি 2/3, করবো এটা হচ্ছে কোন মেথডে করবা, টেকনিকটা কি? ক্রস মেথড। ক্রস ক্রস মেথড। মেথড। তারপর দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে 5:6, তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি লসাগু কত? সো অনুপাত থাকলে কি ধরতে হয়? এক্স ধরেছে, এক্স 5x। এক্স ধরে এক্স দেখতে হবে, ধরতে হয়, হ্যাঁ। তার মানে 5x আর 6x দুইটা আলাদা সব সংখ্যা। গসাগু হচ্ছে তাদের মধ্যে যেটা কমন, অর্থাৎ এক্স, এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে লসাগু হচ্ছে সবগুলাকে নিয়ে 5 × 6 × x, তার মানে 30x, আর মাল্টিপ্লাই করলে 120। 120। দুটি 120। সংখ্যার গুণফল দেওয়া আছে 1536, তাহলে লসাগু যদি হয় 96, গসাগু কত? তো এটার একটা সূত্র 78। আছে, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু তাদের লসাগু গসাগুর গুণফল। তো এইটা দিয়ে এটাকে ভাগ করলেই হয়ে যাচ্ছে। তো তুমি 96 দিয়ে এটার ভিতরে 16কে গুণ করলেই তোমার 1536 পাবা, তাই এটা উত্তর হচ্ছে 16। তো এখানে দেখো, আবার এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা যেটার উপর স্কোয়ার আছে, তো দশমিক সংখ্যাকে স্কোয়ার করলে সেটা দেখতে বড় হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। সেখানে আছে 3 ঘর, হয়ে যাবে 6 ঘর, 0 0 0 0 0 4। ওকে। তারপরে 72 সংখ্যাটির মোট মোট ভাজক সংখ্যা কতটি? সেইটার মেথডটা একটু বলো। লসাগু লসাগু করবো। নির্ণয়ের ফার্স্টে লসাগু মাধ্যমে করতে হবে ভাইয়া, সূচকের তারপর সূচক হ্যাঁ। আকারে লিখতে হবে, দেন। সূচকের সাথে, হ্যাঁ, সূচকের সাথে এক যোগ করে গুণ করতে হবে। রাইট, তাহলে এটার উত্তর আসবে আই গেস 12। ঠিক আছে। তারপর দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? So, বর্গের অন্তর থাকলে কি করবো আমরা? সাথে এক যোগ করে এরপর 2 দিয়ে ভাগ করবো। রাইট, +1/2 বড় সংখ্যার ক্ষেত্রে, আর ছোট সংখ্যার ক্ষেত্রে -1/2, সেটা হবে 100। তারপর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আছে, তাদের যোগফল কত হবে সংখ্যাগুলার? এটা কি করবা গুণফল থাকলে? লসাগু না? রাইট, এটাও লসাগু করতে হবে, সেখান থেকে তোমাকে তিনটা সংখ্যাকে বের করে নিয়ে আসতে হবে, যে লসাগু তো অনেকগুলো আসবে, বাট সেটাকে তিনটা বানাতে হবে এবং ক্রমিক বানাতে হবে। তো 4 5 6 আসবে আই গেস, যেগুলাকে যোগ করলে তোমার আসবে হচ্ছে 15। তারপর পাঁচটি ক্রমিক পূর্ণ সংখ্যা সমষ্টি হচ্ছে 35, বৃহত্তমটি কি সেটা চাইছে। তো এটাকে তুমি এক্স ধরে করতে পারো, এক্স, x+1, x+2, x+3, x+4। দেন সেখান থেকে এক্স এর ভ্যালু আসবে 5, দেন বৃহত্তম সংখ্যা হবে x+4, হুইচ ইজ 9। এরপর দেখো, তোমার পি এবং কিউ দুটি অযুগ্ম সংখ্যা, মানে হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, তবে নিচের কোনটা যোগ হবে, মানে জোড় হবে। তো দুইটাকে পি ধরে প্লাস নিবা কিউ। ওয়ান কিউ। থ্রি বা মানে 3 + 5। তো দেখো, P+Q করলেই তোমার দুইটা সংখ্যা যোগ করলেই জোড় চলে আসতেছে, পরেরগুলো টেস্ট করার দরকার নেই। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে, এটা হচ্ছে আমরা 10টি। ওই টেকনিক দিয়ে 10টা। করবো। টিডি। টেকনিকটা কি?
ডিডি ডিডি ডিবিসি বিবিসি বিবিসি ডিবিসি। বিএ, রাইট। তো সেখান থেকে এটার উত্তর হবে 10টি। আচ্ছা, আমি যদি একটা কোশ্চেন করি, এটাকে একটু ম্যানিপুলেট করি, ধরো 2 থেকে 32 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে উত্তর কি হবে? 10টি। তাহলেও 11টি। কিন্তু আহ, 10টি হবে, 10টি হবে তো। 11টি হবে না। হ্যাঁ। কারণ আমি 2 থেকে বলাতে 2 যেটা ছিল সেটা মাইনাস হয়ে গেল, আবার 31টা যেটা সেটা আবার ইনক্লুড হয়ে গেল, তো ঘুরে ফিরে তোমার 1 - 1 + 10। ওকে, দেন দেখো তিনটি সংখ্যা XYZ, এদের সমষ্টি 12। সংখ্যা তিনটিকে একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা কি? তো তুমি যদি দেখো কোন 9 সংখ্যার, এখানে সবগুলো সংখ্যারই কিন্তু যোগফল 12 হয়, আর এখানে এটা তো 4 অঙ্কের সংখ্যা, তাই এটা বাদ। আর এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 930, তাই এটা হচ্ছে উত্তর। দুটি সংখ্যার সমষ্টি 10, গুণফল 20, সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত? তো সমষ্টি মানে হচ্ছে দুটি সংখ্যা x + y = 10, গুণফল মানে হচ্ছে x = 20, গুণিতক বিপরীত মানে হচ্ছে উল্টে যাবে 1/আকারে, 1/x + 1/y। এদের হয়। যোগফল করলে, তুমি লসাগু করলে নিচে xy, উপরে x + y, x + y এর মান 10, নিচে xy এর মান হচ্ছে 20 দেওয়াই আছে। 10/20 মানে কত? 1/2। হাফ। হাফ। তো হাউ মেনি ফাইভস আর দেয়ার ইন বিটুইন 1 to 100? 1 থেকে 100-র মধ্যে 5 কতবার আসবে? 20। 20 20। বার। 20। 20 বার। মনে রাখবা, 1 থেকে 100 পর্যন্ত শূন্য আসবে হচ্ছে 11 বার, এক 11 বার। সংখ্যাটা আসবে 21 বার, এবং অন্যান্য 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যায় আসবে 20 বার করে, তাই এটা উত্তর 20 হচ্ছে বার। 20। এক ব্যক্তি তার সম্পত্তির 3/1 পুত্রকে দিচ্ছে, 3/1 মেয়েকে দিচ্ছে, এন্ড হচ্ছে তোমার এই যে 1/5 অংশ স্ত্রীকে দিচ্ছে, বাকি অংশ সে দান করছে। দানের পরিমাণ 8,000 হলে মোট সম্পত্তি কত? সেটাকে আমরা ওইভাবে পূর্ণ অংশ ধরে করতে পারি। প্রথমে প্রত্যেকটা অংশকে যোগ করব, যেটা হচ্ছে তোমার 1/3, 1/3, 1/5, তার মানে 15, ওখানে 3, 5, 5, 10, আর 3, 13। তার মানে 13/15 অংশ সে বিভিন্ন কাজে দিয়ে দিচ্ছে, বাকিটা সে দান করছে। তো দান করছে কতটুকু অংশটা? 1 - 13/15, তার মানে 15/2 অংশ সে দান করছে। 15/2 অংশ যদি সে দান করে, সেটার ইকুইভ্যালেন্ট টাকার পরিমাণই হচ্ছে 8,000 টাকা, প্রশ্নে বলেই দিছে। তাহলে পূর্ণ অংশ যেটা, তার পূর্ণ অংশ মানে এক অংশ সমান কত? তো এই যে 2/15, এটা উল্টে যাবে, 8,000-এর সাথে গুণ হবে, তো হয়ে যাবে কত? 60,000। 60,000। 60,000। আচ্ছা। একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তারা প্রত্যেকে 10 পয়সা করে চাঁদা তুলে 90 টাকা দিল। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা চাইছে, আর এখানে এটা হচ্ছে তত সংখ্যক টাকা দিছে আর কি, যত সংখ্যক স্টুডেন্ট তত। ধরলাম 1 সংখ্যক স্টুডেন্ট আছে, তার মানে তারা 1 সংখ্যক স্টুডেন্ট এবং 10x পরিমাণ তারা টাকা দিছে। তাহলে এটা হবে 10x² = 9,000, জাস্ট বিকজ পয়সা আর টাকা, তাই 100 গুণ করলেই 90 হয়ে যাবে 9,000। দেন সেখান থেকে তুমি ক্যালকুলেট করে x এর ভ্যালু কত পাবা? 30। তারপরে 1 কোটিতে কত মিলিয়ন? 10 মিলিয়ন। 10 10 মিলিয়ন। মিনিট। 10 মিলিয়ন। তারপরে এটা হচ্ছে ওই যে দশমিকের ভাগ, সেম 75। মেথড, এটা 75ই হবে। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? মাইনাস -1। ওয়ান -1। -1। এটা কিন্তু খুবই ক্রুশিয়াল, অনেকে 1 ভাবে, কিন্তু 1 মাইনাস করলে -2 হয়ে যাবে। তারপর দেখো 5, 9, 13, 17 ধারার কততম পদ 165 হবে? তো এখানে দেখো এটা, 41। হুম, 41 হবে ভাইয়া। 41। 41 জন। 41, আচ্ছা, ওকে। হুম, তো এখানে দেখো এইটা তোমরা কিভাবে করবা আগে বলো তো। এর সূত্র দিয়ে বা এ n n প্লাস is এন equal to মাইনাস a ওয়ান plus ইন্টু টি। n-1 into d। রাইট, এই সূত্রটা দিয়ে করলে অ্যান্সার পেয়ে যাবে। তারপর দেখো 1 + 5 + 9 + 13, এটার 15তম পদ কত? এটা কত হবে? 57। 57। এটাও কিন্তু ওই সেম মেথডেই একই আগাইতে সূত্র পারো, দিয়ে। ঠিক আছে। তারপর এইখানে একটা অনুক্রম আছে, এই অনুক্রমটা কিন্তু তোমাদের ফ্যামিলিয়ার। এটাকে কি ধরনের অনুক্রম বলে, কি সিরিজ বলে বলো তো? দুইটা সংখ্যা যোগফল হতে ফিবোনাচি। হবে পরবর্তী সংখ্যা, এরকম। হ্যাঁ, এটাকে কি সিরিজ বলে? দিস ইজ কল্ড ফিবোনাকি সিরিজ, তাই না? ফিবোনাচি সিরিজ। তো এটার পরবর্তী পদটা কি হবে? 8 আর 13কে যোগ করলে যা হয় 21। 21। 21। তারপর দেখো নিচের কোনটি √5 - √3 এর সমান? তো লাস্টেরটা ভাইয়া। এখানে হবে তোমার √2 তো হওয়ার কথা না, এটা হবে লাস্টেরটা তোমার হবে। লাস্ট, এটা রাইট। তুমি যদি এভাবে ক্যালকুলেট করো তখন পেয়ে যাবে আর কি। হ্যাঁ, তো দেখো এখানে তোমার √5 - √3, তো তো মানে এখন আমি যদি বুঝতে পারছি ভাইয়া, একটাকে এ ধরে আর একটাকে বি ধরে ওইভাবে। হ্যাঁ, এখন ধরো এটার সাথে যদি আমি গুণ করি √5 - √3,
+√3, আবার নিচেও সেম √5 +√3। তো এখন উপরে দেখো কি হয়ে গেছে, a+b - b সূত্র হয়ে গেছে, a² - b² সূত্র। তার মানে হবে কি √5² √3²। নিচেরটা তো সেমই আছে, √5 +√3, দেন এটা হবে 5 - 3, আর নিচে সেম, দেন হবে 2 ÷ √5 +√3। তার মানে এটা হচ্ছে উত্তর। বুঝছো? জি ভাই। কি ভাইয়া? জি ভাইয়া। ওকে। ভাইয়া এই সব কোশ্চেন গুলো কি তুলে একদম নোট করে রাখা উচিত? এই সব কোশ্চেন কি করতে হবে? মানে তুলে এরপর নোট করে রাখবো নাকি? আচ্ছা, নোট রাখবা কিনা? হ্যাঁ, এটা নোট রাখার কিছু নেই। আমি যখন ক্লাস তোমাদেরকে প্রত্যেকটা কন্টেন্টের উপর ক্লাস নিচ্ছি না, তখন ওইভাবে তুমি নোট করবা প্রত্যেকটা ক্লাস কন্টেন্ট ওয়াইজ। এক্সামের গুলো আলাদা করে নোট করার কিছু নাই। ওকে, প্রত্যেকটা টপিক আচ্ছা। পড়েছি তখন। আর এই যে এই জিনিসগুলো আরো সামনে আসবে, যেমন আমরা সিরিজের উপর আরো ক্লাস নেব। আমাদের তো ফার্স্ট টপিক ছিল নাম্বার, নাম্বারের উপর কোশ্চেন ছিল ম্যাক্সিমাম। সিরিজ অ্যাড করছি যাতে করে তোমরা এটার সাথে মানে অ্যান্সার করতে পারো বা এটা একটু প্র্যাকটিস হয়, তাই ইম্পর্টেন্ট। এভাবে করে অন্যান্য টপিক গুলো করানো হবে না কোনটারই। আর লাস্টে যে কোশ্চেনটা ছিল সেটা নাম্বার টপিকের, তোমাদের দেখবে বইতে ছিল। আহ তোমরা হয়তো বই প্র্যাকটিস করো নাই তুমি, তাই হয়তো দেখো না, এই টাইপের কোশ্চেন ছিল ম্যাথ সলিউশনের মধ্যে। এটা দেখি। সো এখন এই যে পরীক্ষাটা যেটা হলো, এটার উপর কারো কোনো কোশ্চেন আছে এনিথিং? এভাবে করে কিন্তু না আমরা ভাইয়া। প্রতিটা সাবজেক্টেরই প্রত্যেকটা পার্ট কমপ্লিট করার সাথে সাথে করে এক্সাম নিব। আর এই এক্সাম গুলাতে যারা ভালো মার্ক পাবা তারা দেখবো যে আলটিমেটলি ভালো করছে, কারণ হুবহুব এই টাইপের কোশ্চেন তুমি তোমার অ্যাডমিশনে পাবা। বা এখানে এই এক্সামে এমন এমন কোশ্চেন আছে যেগুলো তুমি হয়তো ফার্স্ট টাইম হুবহুব দেখে আসছো বাট তখন পারো নাই। হয়েছে তোমাদের সাথে এরকম এই টাইপের কোশ্চেন জাবিতে বা এগোরা বিউপিতে ওইটা পারি নাই। দেখছো? হ্যাঁ ভাইয়া। তো রিয়েলিটি হচ্ছে এটাই যে প্রত্যেকটা এক্সামের মধ্যেই তুমি এমন এমন কিছু শিখবা যেগুলো হুবহুব তুমি তোমার পরীক্ষাগুলোতে পাবা। সো সবাই এই যে প্রিপারেশনটা একটু সিরিয়াসলি নেবা। আমি যে প্রত্যেকটা ক্লাস নেওয়ার পরে যখন ম্যাটার্স গুলো বুঝিয়ে দিব, তো প্রত্যেকটা কন্টেন্ট আলাদা করে ভালো করে নিজে কমপ্লিট করবা, দেন হচ্ছে পরীক্ষাটা দিবা।